চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদি হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। চলতি বছরের শেষ দিকে জাতীয় নির্বাচন হতে পারে বললেন প্রধান উপদেষ্টা। জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে এর সাথে সাক্ষাৎকার। অর্থনীতিতে গতি ফেরাতে শিল্প খাতকে সহায়তায় গুরুত্ব আরোপ। 6 মাসে বিপর্যস্ত অর্থনীতিকে ভালো করতে আশানুরূপ এগিয়েছে অন্তর্বর্তী সরকার মন্তব্য। বগুড়ায় দই ও মিষ্টান্ন তৈরিতে মানসম্পন্ন দুধের চাহিদা থেকে 2 ভাইয়ের গরুর খামার। দুগ্ধ শিল্পের সুষ্ঠু বিকাশে বাজারে দুধের মান নিয়ন্ত্রণে গুরুত্ব আরোপ। এবং বিপিএলে চিটাগং কিংসকে 3 উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ম্যান অব দ্য ফাইনাল তামিম, টুর্নামেন্ট সেরা মেহেদী মিরাজ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, চলে যাওয়া যাক বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একটি গণতান্ত্রিক দেশের জন্য নির্বাচন অপরিহার্য। এবছরের শেষ দিকে নির্বাচন হতে পারে। জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে সাথে সাক্ষাৎকারে একথা বলেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মালিকের রিপোর্ট। জাপান সরকারের সম্প্রচার মাধ্যম এনএইচকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎকার দেন বুধবার। বৃহস্পতিবার সংস্থাটির ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। ভিডিও এবং অনলাইনে সাক্ষাৎকারটি প্রকাশ হয়েছে। এনএইচকে বলছে, শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণ এবং স্বনির্ভরতা নিশ্চিত করতে কাজ করছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, পুরোপুরি বিধ্বস্ত সমাজ, অর্থনীতি ও রাজনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা সবকিছুই বিধ্বস্ত। এরকম একটা সময়ে ক্ষমতায় আসে বর্তমান সরকার। তখনকার পরিস্থিতি বিবেচনায় অনেক দূর এগিয়ে যাওয়া গেছে। When we came in, I think we have come a long way because it's a completely devastated society, devastated economy, devastated political system, judicial system, everything. গণতান্ত্রিক দেশের জন্য নির্বাচন একটি অপরিহার্য পদক্ষেপ মন্তব্য করে প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য তারিখ উল্লেখ করেন। তিনি বলেন, এবছরের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচনে যারা জয়ী হয়ে আসবেন তারা কাজ করার জন্য নিরাপদ ও শক্ত ভিত্তি পাবে। When the election is held, the new government that will be elected to the election will have a very safe and sound basis to work with. বাংলাদেশকে সমর্থন জানানোর জন্য বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক ইউনূস। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকার প্রথম 6 মাসে অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারেনি, তবে বড় ধরনের কোনো ভুলও করেনি বলে মনে করেন অর্থনৈতিক বিশ্লেষকরা। তবে ব্যবসায়ীরা বলছেন, অন্তর্বর্তী সময় শিল্প খাতকে সহায়তা করা না হলে দীর্ঘমেয়াদে অর্থনীতি দুর্বল হয়ে যেতে পারে। রয়েছে মাসুদ শাকিলের রিপোর্ট। লক্ষ কোটি টাকা পাচার, ভঙ্গুর ব্যাংক ব্যবস্থা, অস্থির নিত্যপণ্যের বাজার ও উচ্চ মূল্যস্ফীতির এক ধসে যাওয়া ফ্যাসিবাদী অর্থনীতি নিয়ে 6 মাস পূর্বে কাজ শুরু করেছিল নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। অর্থনৈতিক সংস্কারে শ্বেতপত্র প্রকাশ, ব্যাংক ব্যবস্থাকে লাইনে ফেরানো, আয় বাড়াতে ভ্যাট বাড়ানো সহ নানা পদক্ষেপ নিয়েছে। ধসে যাওয়া অর্থনীতিকে কতটা পরিবর্তন করতে পারল নোবেল বিজয়ী অর্থনীতির অধ্যাপক ডক্টর ইউনূসের সরকার? সরকার এমন কোনো বিরাট ভুল করেনি, বাট সরকার যা করেছে তার ফলে যে
দ্রুত উন্নতি হওয়ারও তেমন সুযোগ আসলে ছিল না, কারণ ইকোনমির অবস্থা আসলে খুবই করুণ এবং সঙ্গীন অবস্থায় ছিল। তারপরেও যেই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, একটা বড় ক্রাইসিস ছিল ব্যাংকিংয়ে। ব্যাংকগুলো, কিছু কিছু ব্যাংক একেবারেই দেউলিয়া হয়ে গিয়েছিল। সেগুলোকে সাপোর্ট দিয়ে কোনোভাবে জোড়াতালি দিয়ে চালানোর চেষ্টা করা হয়েছে। আর মোটা দাগে যেসব পদক্ষেপগুলো নেওয়ার কথা ছিল সেগুলোতে খুব যে বিরাট ভুল ছিল তা না। অর্থনীতিতে তাদের আরেকটু মনোযোগ দেওয়া উচিত। যে সমস্ত নীতিমালা ও ইন্ডাস্ট্রি বান্ধব হচ্ছে কিনা, ইন্ডাস্ট্রির যে এক্সেলারেশন, সেটার জন্য যতটুকু রিস্ক নেওয়ার প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে আগ বাড়িয়ে এসে একটু রিস্ক নিতে হবে। অর্থনীতিতে গতি ফেরাতে তারা IMF এর পরামর্শ শুধু বাস্তবায়ন নয়, শিল্প খাতকে অন্তর্বর্তী সহায়তারও পরামর্শ দিয়েছেন। এই মুহূর্তে অর্থনীতির চাকা ঘোরাতে হলে ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করতে হবে, জাস্ট নট ফোকাসিং অন IMF রুল বাট অলসো আন্ডারস্ট্যান্ডিং হাউ ডু উই সাপোর্ট বিয়ন্ড দ্য বক্স। তো ব্যাংকটাকে স্টেবল অবস্থায় আনাটা সেটা অবশ্যই একটা কাজ। আর দ্রব্যমূল্যের দাম কিছুটা স্থিতিশীল হয়েছে। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য আসলে আরো কাজ করতে হবে। সরকারের উচিত যে পণ্যগুলোকে সরবরাহ এবং চাহিদার মধ্যে যে ভারসাম্য, সেটা ঠিক আছে কিনা। তবে তারা মনে করেন যে অর্থনীতি নিয়ে গণঅভ্যুত্থানের সরকার কাজ শুরু করেছে, তাকে যথাস্থানে প্রতিস্থাপন করার দুরূহ কাজে 6 মাসে ভালোই করেছে অন্তর্বর্তী সরকার। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। বগুড়ার নুরুল হুদা তিলক এবং নুরুল বাশার চন্দন উদ্যোক্তা দুই ভাই গুণগত মান বজায় রাখতে নিজের খামারে উৎপাদিত দুধ দিয়ে তৈরি করেছেন দই মিষ্টি। এতে উৎপাদিত দুধের মূল্য সংযোজনের মাধ্যমে লাভবান হচ্ছেন তারা। তবে তাদের দাবি, খোলা বাজারে বিক্রি হওয়ায় দুধের মান নিয়ন্ত্রণ জরুরি। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। বগুড়ার কদমতলী এলাকার এই খামারটিতে গরু আছে 100টির মতো। এখান থেকে পাওয়া যায় প্রতিদিন প্রায় 400 লিটার দুধ। দই এবং মিষ্টান্ন তৈরিতে মানসম্পন্ন দুধের চাহিদা থেকে উদ্যোক্তারা এই খামারটি গড়ে তোলেন। আমি যখন দেখলাম যে আমি যখন ভালো জিনিস খাওয়াতে যাব, তখন আমার বাইরে থেকে যে দুধটা আমি কিনি, এই দুধটা সবসময় ভালো পাই না। তখন আমার মাথার আসে যে আমাকে নিজেই ডেয়ারি করতে হবে। 2001 সাল থেকেই শুরু করি। শুধু হলিস্টাইন ফ্রিজিয়ান পালি না, হলিস্টাইন ফ্রিজিয়ানের ফ্যাটটা থাকে একটু কম, আর এর সঙ্গে আমি জার্সি গরুটা পালি, এগুলোতে ফ্যাট বেশি। এই দুধ দিয়ে যখন আমি দই বানাই, ঘিটা তৈরি করি, এটার সঙ্গে অন্যগুলোর মেলে না আর কি। বগুড়ার সূত্রাপুরের এই মিষ্টি তৈরির কারখানায় বিভিন্ন ধরনের মিষ্টি তৈরিতে প্রতিদিন প্রায় 60 মণ দুধের প্রয়োজন হয়। নিজেদের খামারে উৎপাদিত দুধের বাইরেও বিশাল পরিমাণ দুধ কিনতে হয় তাদেরকে। তবে বাজারে দুধের মান নিয়ে তাদের শঙ্কা রয়েছে। 1 মণ দুধ থেকে 8 কেজি ছানা আসার কথা, সেখানে বর্তমানে দুধের ভিতরে পানি দেওয়ার কারণে পানি থেকে তো আর ছানা বের হবে না। ওরা 7 কেজির উপরে দিতে পারে না। মানে আমার 1 কেজি ছানা মনে ঘাটতি হয়। এটা মেশানো পানি, এটা মেশানো পানি ইউজ করা হয়। দুধের ভিতরে যেটা থাকে এটা ন্যাচারাল, এটাতে আমাদের ছানাতে কোনো এফেক্ট করে না। এই শিল্পের সুষ্ঠু বিকাশে দুধের উৎপাদন থেকে মিষ্টি তৈরির প্রতিটি ধাপে গুণগত মান এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এখানে মিষ্টি তৈরির এই মিষ্টি ব্যস্ততা জানান দিচ্ছে বাংলাদেশে দুগ্ধ শিল্পের অপার সম্ভাবনার কথা। স্থানীয় ভিত্তিতে যে দুধগুলো উৎপাদন হয় সেগুলো দিয়ে স্থানীয় পর্যায়ে এই শিল্পটিকে আরো বড় করা যায়। এর জন্য দরকার জাতীয়ভাবে পৃষ্ঠপোষক। সেই ক্ষেত্রে দুগ্ধ সত্যিকার অর্থে একটি বড় শিল্প হতে পারে এবং এই শিল্প দেশের বাইরে রপ্তানি মুখে আমাদের জন্য হতে পারে, এটা অপার সম্ভাবনা। বগুড়ার সূত্রাপুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। এ পর্যায়ে ভাষার মাস ফেব্রুয়ারি।
52 ভাষা আন্দোলন ঠেকাতে 144 ধারা জারি সহ পরবর্তীতে 21শে ফেব্রুয়ারি শিক্ষার্থীদের গুলি করে হত্যা ও পরবর্তীতে আন্দোলনের সংবাদ এবং ছবি ধারাবাহিকভাবে প্রকাশ করে তখনকার পত্রিকাগুলো, যার মাধ্যম দেশ বিদেশে ছড়িয়ে পড়ে মাতৃভাষায় জন্য পৃথিবীর ইতিহাসে জীবনদানের একমাত্র ঘটনা। 21শে ফেব্রুয়ারি থেকে 21শে ফেব্রুয়ারি শেষ দিন পর্যন্ত পত্রিকায় প্রকাশিত সংবাদ নিয়ে রয়েছে ওবায়দুল রশিদের রিপোর্ট। 1952 21শে ফেব্রুয়ারি প্রকাশিত সংবাদপত্রের খবর ছিল ঢাকায় 144 ধারা জারি, যেখানে বলা হয়েছিল 1 মাসের জন্য ঢাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট। এই নির্দেশনা জারি হয়েছিল আগের দিন 20শে ফেব্রুয়ারি। 22শে ফেব্রুয়ারি সংবাদপত্রে ছিল ব্যানার হেডলাইন, যেখানে বলা হয়েছিল 21শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে ছাত্র সমাবেশের ওপর পুলিশের গুলিবর্ষণ, অনেক শিক্ষার্থীকে হত্যার খবর ছিল সেখানে, হতাহত নিয়েও ছিল সংবাদ। পত্রিকা জুড়ে ছিল পুরো ঘটনার বিবরণী। 23শে ফেব্রুয়ারির পত্রিকা জুড়েও ভাষা আন্দোলনের খবর ছিল। সেদিনও পত্রিকায় ছিল ব্যানার হেডলাইন, যেখানে বলা হয়েছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য পূর্ববঙ্গ ব্যবস্থা পরিষদের সুপারিশ। অন্য হেডলাইনগুলোতে বলা হয়েছিল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বতঃস্ফূর্ত হরতাল হয়েছে। নিরস্ত্র ছাত্র সমাজের ওপর পুলিশের গুলির নিন্দার সংবাদও ছিল পত্রিকায়। পত্রিকার অন্যান্য পাতা জুড়েও ছিল ভাষা আন্দোলনের সংবাদ, যেখানে বলা হয়েছিল ঢাকা শহরের অবস্থার আরও অবনতি। 24শে ফেব্রুয়ারির পত্রিকা জুড়ে ছিল ভাষার জন্য জীবন দেওয়া নিয়ে সংবাদ, যেখানে ছাপা হয়েছিল গুলিবর্ষণ সম্পর্কে হাইকোর্টের বিচারপতিদের দ্বারা তদন্তের দাবি ছিল তখনকার মন্ত্রিসভার পদত্যাগের। একই সাথে বিভিন্ন স্থানে হত্যার প্রতিবাদে জনসভাও হয়। 23শে ফেব্রুয়ারিও পুলিশ লাঠিচার্জ করে। সেদিন পূর্ণ দিবস হরতালও হয়। নিহতদের জন্য যে ক্ষতিপূরণ দাবি করা হয়েছিল সে সংবাদও ছিল পত্রিকায়। পুরো ফেব্রুয়ারি জুড়ে পত্রিকার প্রধান সংবাদই ছিল ভাষা আন্দোলনকে কেন্দ্র করে, যেখানে উঠে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ দিবস পালনের খবর, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি আদায়ের আশ্বাস। এমন হেডলাইনে সংবাদ প্রকাশিত হয়। সেই সাথে ছিল বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সর্বত্র হরতাল, ধর্মঘট ও জনসভার সংবাদ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে কৃষি সংবাদ। পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসের আগেই উৎসবের নগরীতে পরিণত হয়েছে যশোরের ঝিকরগাছার গদখালি এবং পানিসারা। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ আসছেন ফুলের রাজধানী খ্যাত এই এলাকায়। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। বিশেষ দিনগুলোকে ঘিরে এবছর যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি, পানিসারা ও আশপাশের এলাকায় বাণিজ্যিকভাবে গোলাপ, জারবেরা, রজনীগন্ধা, গাঁদা, চন্দ্রমল্লিকা সহ নানা ধরনের ফুল চাষ হয়েছে। ইতোমধ্যে মাঠ জুড়ে ফুটেছে নানা রঙের ফুল। এসব ফুল দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন বিভিন্ন বয়সের দর্শনার্থীরা। প্রতিবেশী যারা আছে এদেরকে নিয়ে আমরা সপরিবার এখানে ঘুরতে আসছি। সবাই আমরা একসাথে আসছি, ফ্রেন্ডরা মিলে। এখানে এসে এত সুন্দর ফুল দেখে কথা কিছু বলার নেই, অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না। অনেক সুন্দর লাগছে এবং পরিবেশটাও খুব মনোরম। অনেকদিন বাসায় আটকা ছিলাম, হঠাৎ করে এখানে এসে ঘুরতে এসে খুবই ভালো লাগছে। ফুল চাষি ও ব্যবসায়ীরা জানান, সাধারণত নববর্ষ, পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস সহ বিশেষ দিনগুলোতে গদখালি, পানিসারা ফুলরাজ্যে দর্শনার্থীদের ভিড় বাড়লেও এবছর আগেভাগেই আসছেন মানুষ। লোকজন আসতেছে, আমাদের ফুলও সেল হচ্ছে, আমরা এখন ভালো আছি। এভাবে ফুল বিক্রি হলে তো আমাদের ভালোই লাগে। দাবি থাকবে আমাদের এই হারিয়া পানিসারা ফুলের চাষিরা যেন সুন্দরভাবে ফুল উৎপাদন করতে পারে এবং বাজারজাত করতে পারে। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে প্রায় 600 হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে। ফেব্রুয়ারি মাসের বিশেষ দিবসগুলোতে ফুল বিক্রি করে চাষিদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। বৈশ্বিক কার্বন নিঃসরণে তেমন কোনো ভূমিকা না থাকলেও এর বিরূপ প্রভাবের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের অন্যতম বাংলাদেশ। এরই সাথে জলবায়ু অভিঘাত ও নানা প্রাকৃতিক দুর্যোগে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয় উপকূলবাসীর। সংকট উত্তরণে এ বিষয়ে কর্মশালায় জলবায়ু সহনশীল উন্নয়ন ও পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় জাতীয় কৌশল প্রণয়নের তাগিদ বিশেষজ্ঞদের। দানিয়েল সুজিত বসুর রিপোর্ট। জলবায়ু অভিঘাত, ঝড় জলোচ্ছ্বাস ও নদী ভাঙন সহ নানা সংকটে হুমকিতে উপকূলীয় জনপদ। তথ্য বলছে 2022 সালে প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত হয়েছে 15 লাখের বেশি মানুষ। কার্বন ডাইঅক্সাইড দিচ্ছে বাতাসে, গ্রিনকে ওইটা অ্যাবজর্ব করবে, রান্না করবে, খাবে এবং অক্সিজেন আমার জন্য ছাড়বে, সেই প্রসেসটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এত বেশি কোথাও ভীষণ জোরে লাউড মানে লোকালি মাইকিং হচ্ছে, গান বাজতেছে এত ভাবে, এগুলো ইগনোর হলে ভালো হয়। তো যতটুকু পাই তার ততটুকুতে সলভ করি। তো আমার মনে হয় যে আমাদের খুলনা থেকে আগামীতে এমন নিউজ আমরা ইউজটা না দেখি যে ক্লাইমেট ফান্ডের টাকা হচ্ছে উল্টো পাল্টে ব্যবহৃত হচ্ছে। পরিস্থিতি উন্নয়নে এ বিষয়ে আয়োজিত কর্মশালায় পরিবেশ বান্ধব প্রযুক্তি ও উন্নয়ন সহ নানা পরামর্শ তুলে ধরা হয়। তাপমাত্রা বৃদ্ধি আমরা অনেকাংশে লাঘব করতে পারি যদি আমরা রোডের পাশে এবং ফুটপাতের আশেপাশে এবং বিভিন্ন পার্ক এবং অন্যান্য জায়গাতে বসার জায়গাতে আমরা গাছ লাগাতে পারি। আমাদের অ্যাডাপ্ট করতে হবে, আমাদের মিটিগেট করতে হবে, কিন্তু এমনভাবে করতে হবে যেটা আমাদের নিজস্ব সলিউশন, আমরা নিজেরা করবো, বাইরের দিকে না। আপনাদের সাকসেস স্টোরিগুলো দেখেন, আকেজ, হেমকো, এই যে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে হেমকোর মধ্যে একটা বড় জিনিস নিজের ব্যাটারি তৈরি করতে হবে, এখানে পাট শিল্প তৈরি করা, যেগুলো আপনারা ওয়ার্ল্ড ডমিনেট করতেন, আবার করবেন। ঠিক এইভাবে ক্লাইমেট চেঞ্জও আপনারা এফেক্ট করতে পারবেন। উপকূলের জীবন জীবিকা রক্ষার পাশাপাশি জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। চলতি বছরের শেষ দিকে জাতীয় নির্বাচন হতে পারে বললেন প্রধান উপদেষ্টা। জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকের সাথে সাক্ষাৎকার। অর্থনীতিতে গতি ফেরাতে শিল্প খাতকে সহায়তায় গুরুত্ব আরোপ। 6 মাসে বিপর্যস্ত অর্থনীতিকে ভালো করতে আশানুরূপ এগিয়েছে অন্তর্বর্তী সরকার, মন্তব্য। বগুড়ায় দই ও মিষ্টান্ন তৈরিতে মানসম্পন্ন দুধের চাহিদা থেকে 2 ভাইয়ের গরুর খামার। দুগ্ধ শিল্পের সুষ্ঠু বিকাশে বাজারে দুধের মান নিয়ন্ত্রণে গুরুত্ব আরোপ। এবং বিপিএলে চিটাগং কিংসকে 3 উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ম্যান অব দ্য ফাইনাল তামিম, টুর্নামেন্ট সেরা মেহেদী বেরাজ। এর সাথে শেষ করি।